নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে কি কি করছি আমি দেখিয়ে দিই। সকালবেলা দেখলেন তো, 5:20 আমি দেখালাম। আমি উঠেছি 4:30। উঠেই কি করি জানেন তো, বিছানাতে বসেই না আজকে জব সেরে নিয়েছি, আর উঠিনি। তো 5:20 নাগাদ তার মধ্যে আমি আর কি ফ্রেশ হয়ে নিয়েছি, জব টব সেরে নিয়েছি। তো সেরে নেওয়ার পর আর কি আমি দেখালাম ক্যামেরায় যে 5:20 বাজে, তখনও পর্যন্ত বাইরের কি অবস্থা, আলোই ফোটেনি। আলো যখন ফোটেনি তখন ঘরের কাজগুলো সেরে নেওয়াই বেটার আর কি ভাবলাম। তো আমি এখানে বেগুন কেটে জোগাড় করে নিলাম, চাল ধুয়ে সব জোগাড় করে গ্যাস জ্বালিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে আমি মাছ ধুয়ে নিচ্ছি। মাছটা না আমি খুব ভালোভাবে ধুই, কারণ মাছে যতক্ষণ না জলটায় না রক্ত থাকে ততক্ষণ যেন আমার গা কীরকম ঘিন ঘিন করতে থাকে। যখন আমি মাছটাকে ভালো মতো ধুই, মানে ধোয়ার পর যখন জলটা দেখি সাদা হয়ে এসেছে, তখন আমি মাছটাকে ধোয়া বন্ধ করে দিই, মানে তারপরে পরের স্টেপে যাই নুন হলুদ মাখানো। তো মাছটা আমার ধুতে ধুতে বেশ পরিষ্কার করে ধোয়াই হয়ে গেছে, সাদা হয়ে গেছে জলটা। এবার আমি তাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। কারণ এই সব জোগাড়গুলোও আমাকে সঙ্গে সঙ্গেই করতে হচ্ছে কেন, আপনাদের কাছে একটা সিক্রেট আজকে বলি। কেন আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম আমি সব গোছগাছ করে নিচ্ছি। কেন গোছগাছ করছি জানেন? আজকে আমি তিরুপতি দর্শনে যাব। ভগবান বিষ্ণু আমাকে অশেষ কৃপা করেছেন, তার জন্যই এই আমার তিরুপতি দর্শনটা হচ্ছে। তিরুপতি দর্শনের জন্য আমি যেতে পারছি। তো এবার চলে এলাম, আর বাইরে যেই আলো ফুটেছে আমি চলে এলাম বাসনগুলো মাজতে। আগের দিন রাত্রিবেলা আর কি যেসব বাসনগুলো খেয়ে রেখেছিলাম, ভিতরে তো আমার সেই ব্যবস্থা নেই যে যেখানে আমি বসে বাসন মাজতে পারবো। আর যে ব্যবস্থাটা আছে ভিতরে, সেই ব্যবস্থায় যাওয়ার আমার কোনো অধিকার নেই। এমনই আবভাব হয় যে যেন আমি চোর ডাকাত, সেখানে গেলে আমি চুরি করে নেব, সেই আর কি পোর্শনটায় আমার যাওয়ার কোনো অধিকারই নেই। এই রকম ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য আমার কি আর করব, আমাকে সব রেখেই দিতে হয় পরের দিনের জন্য। বাসন মাজাও হয়ে গেল, এর মধ্যে আমি এসে দেখলাম ভাতটাও আমার রেডি হয়ে গেছে। ভাতটা এবার আমি ফ্যান ঝাড়িয়ে নেব, আর ফ্যান ঝাড়াতে দেওয়ার মধ্যে আমি বেগুনগুলোও ভাজতে দিয়ে দেবো। যতক্ষণ ভাতটা ফ্যান ঝাড়ে ঝাড়ুক, ভাতটা তো উপর হয়েই থাকবে, আর কোনো সমস্যা নেই, হয়ে গেছে। আর এদিকে আমি বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। বেগুন কেটে নিয়েছি কারণ হচ্ছে আমি আজকে ভাত নিয়ে যাব আমার দিব্যসোনার জন্য। ট্রেনের টিকিটের সঙ্গেই আমাদের ভাতের মানে খাওয়ার টিকিটও কাটা হয়েছে। কিন্তু কি জানেন তো, আমার দিব্যসোনার জন্য তো আর ভাত, যার দেবে প্যান্টিকারে খাওয়া, ওর তো আর টিকিট আলাদা করে কিছু হয় না। তো ওই প্যান্টিকারের খাবারে দুজনের পেট ভরবেও না। আর সেই জন্য কি করেছি, আমি ভাত, বেগুন ভাজা আর মাছ ভাজা করে নিয়ে যাব সিদ্ধান্ত নিয়েছি। ভেবেছিলাম আলু সেদ্ধ করে নিয়ে যাব, কিন্তু আমাদের 12টার পর ট্রেন, ততক্ষণ পর্যন্ত, আর আমি এখন 5:30টায় রান্না করছি, ততক্ষণের জন্য না আলু ভাতেটা মেখে নিয়ে গেলে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি আর রিস্ক নিলাম না, বেগুনই ভেজে নিলাম, তাতে করে ওর খেতে সুবিধে হবে। আর সেই ফাঁকে আমি একটা আপেল কেটে নিচ্ছি। আপেলটা কাটছি কেন, এই আপেলটা না বেটে নেব। আর একটু ছাতু, 2 চামচ মতো ছাতু আর কি আমি ভিজিয়ে রেখে দিলাম। আর সেই ভিজিয়ে রেখে আর তারপর আমি আপেলটা বেটে নিয়েছি। আর তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটসও গুঁড়ো করে নিয়েছি, কারণ এই ছাতু, ড্রাই ফ্রুটস আর আপেল, এই তিনটে একসাথে আমি মানে মিক্সড করে আর কি আমি আমার দিব্যসোনাকে আজকে ব্রেকফাস্টে খাইয়ে নিয়ে যাব। একবারে খালি পেটে ওকে নিয়ে যাব না, আমিও খালি পেটে যাব না, কারণ তাতে করে কষ্ট হবে। একটু খালি পেট থাকলে জানেন তো আমার মাথা ঘুরতে শুরু করে। আর বাচ্চা, সে তো থাকতে পারবে না। এই যে আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি, এরপর অ্যাপেলটা দিয়ে দেব। আর ও বাচ্চা, অতক্ষণ খালি পেটে থাকতেও পারবে না, কান্নাকাটি শুরু করে দেবে, অস্থির করবে। বাচ্চাদের তো খালি পেটে রাখাও উচিত না। তো তার জন্য আমি ভাবলাম
যে আজকে আপেল আর ছাতুটাই খাইয়ে নিয়ে যাব, কারণ রুটি দিলে ও খেতে পারে চিবিয়ে, কিন্তু চেবাতে ও এত দেরি করে না কি বলবো। বাড়িতেই ওর রুটি খেতে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগে যায়। আজকে আমার অত টাইম দেওয়ার টাইম নেই। ইতিমধ্যে আমার ভাত, বেগুন ভাজা, মাছ ভাজা সব রেডি হয়ে গেছে, আর ওর আপেল আর ছাতুটাও রেডি হয়ে গেছে। আর আগের দিন একটু পনির ছিল, সেটা আমি গরম করে নিয়েছি, আর দুটো রুটি সেঁকে নিয়েছি। ব্যাস, আমার রান্নার পাট শেষ। এর বেশি আর এগোতে পারবো না, কারণ কি জানেন তো, 8:30টার মধ্যেই আমার ট্যাক্সি বলা আছে, সে চলে আসবে। আর এর মধ্যেই আমাকে সমস্ত কাজ সেরে যেতে হবে, কারণ আমার পাশে দাঁড়াবার মতো আর একজনও সিঙ্গেল পার্সনও নেই যে আমার পাশে দাঁড়াবে, সবটাই আমায় করে যেতে হবে। আর যেহেতু 3-4 দিনের জন্য বেরিয়ে যাচ্ছি, সেহেতু কাজগুলো তো আর ফেলে রাখা যায় না, যেমন এঁটো বাসন ফেলা যায় না, ঘর ঝাড় দেওয়াও বাদ দিয়ে যাওয়া যায় না, পুজোও করে যেতে হবে, সবটাই করতে হবে। এদিকে নিজের খাওয়াও করতে হবে, বাচ্চার খাওয়া করতে হবে, বাচ্চাকে রেডি করতে হবে, নিজেকেও রেডি করতে হবে, হেল্পিং হ্যান্ড কেউ নেই। সুতরাং সেই মতোই আমায় টাইম ম্যানেজমেন্ট করেই চলতে হবে। সেই জন্য আমি এবার আমার ঘর ঝাঁটও দেওয়া হয়ে গেছে, মোছাও হয়ে গেছে, আমি স্নান টান করে পুজোটা করতে চলে এলাম। কারণ আমি বললাম যে ঠাকুর, বুঝতেই পারছো আমি তোমাকেই দর্শন করতে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও যতটা পারি তোমাকে সেবা করে যাই। এই আজকে করলাম, এরপর আর কিছুদিন তুমি এইভাবেই শুকনো হয়ে বসে থেকো। আমি চলে যাচ্ছি বলে আমার পরিবর্তে অন্য কেউ যে এসে একটু ঠাকুর ঘরে জল দেবে, সেটাও কিন্তু কেউ দেয় না। আমাদের বাড়ির এই রকমই পরিস্থিতি। তো যাই হোক, ঠাকুরটা কি আর কারোর হয়? ঠাকুর নিয়েও কি রেষারেষি চলে? জীবনে যতই ভালো মন্দ আসুক, উত্থান পতন আসুক, নিত্যকর্ম ছাড়তে নেই। তাই জন্য আমি আমার জবটাও সেরে নিলাম। আর 8:30টার মধ্যে আমি একদম রেডিও হয়ে নিতে পেরেছিলাম। বিশেষ কিছু তো আমি সাজগোজ করি না, সেই জন্য জাস্ট জামা পরা আর চুলটা আঁচড়ানো, এই করে নিয়েছিলাম। দিব্যসোনাকেও তো রেডি করে দিয়েছি। 8:30 ডট কাকু কিন্তু ডট এই 8:30তেই আসে, আর এই কাকুর সঙ্গে আমার মায়ের খুব ভালো আলাপ ছিল। মা যেখানেই যেত সেখানেই এই কাকুকে বলে দিত, কাকু এসে হাওড়া স্টেশনে ড্রপ করে দিত। কোনো সময় ট্রেন থাকতো কলকাতা স্টেশনে, আবার কোনো সময় থাকতো শালিমারে, তো কাকু সেখানেই ড্রপ করে দিত। সেই কাকুকেই আমি ফোন করে আর কি ইনফর্ম করে রেখেছিলাম। কাকু আমায় 8:30টায় টাইম দিয়েছিল। আর কারণ আমাদের তো 12:15 নাগাদ আর কি ট্রেন আছে, তো সেই সময়ের মধ্যে আমাকে চলে যেতে হবে। আর মাঝখান থেকে আমি তো একা নয়, মাঝখান থেকে আমার হাজব্যান্ডও উঠলো, অবশ্য সেটা 1 মিনিট টাইম লেগেছে, ও আগেই এসে দাঁড়িয়েছিল। তারাতলা থেকে আমার হাজব্যান্ড উঠে পড়লো। আর আমার দিব্যসোনা তো ওর পাপাকে দেখে সারপ্রাইজড হয়ে গেছে। হঠাৎ করে পাপা উঠে পড়লো, ও সবাইকে পেয়ে না খুব আনন্দে আর কি যাত্রাটা ওর হচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম। এরপর আমরা চলে এলাম স্টেশনে, আর সেখান থেকেই আমরা আজকে ট্রেনে উঠে পড়ব। অবশ্য আমরা যেখানেই যাই জানেন তো, রাস্তাঘাটের কথা তো বলা যায় না, ওই জন্য আমরা ঠিকই করে নিজে 1-1.5 ঘন্টা আগে গিয়ে স্টেশনে বসে থাকবো, তাও ভালো, কিন্তু পরে যেন না হয়। তো এবারে বেশি বসতে হয়নি, 40 মিনিটের মতো বসেছি, তার মধ্যেই তারপরেই ট্রেন এসে গেল। আর তারপরে আমরা উঠে গেলাম, ট্রেন ছেড়েও দিল। আর আমি ভগবানকে স্মরণ করে, মানে ট্রেন যখন ট্রাভেল করি ভগবানকে অবশ্যই স্মরণ করি, কারণ তিনি ছাড়া তো আর কিছু নেই। আর যাচ্ছি, এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের কলকাতা শহর ছাড়তে শুরু করেছে। ট্রেনে উঠেই এবার আমি আমার দিব্যসোনাকে খাইয়ে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম যে ওর খিদে পেয়ে গেছে, কিন্তু ট্রেনে ওঠা নামা এই যে ব্যস্ততা, এর মধ্যে তো আর খাওয়ানো যায় না। আর ও কিন্তু সেরকম কিছু করেনি, কিন্তু ওর মধ্যে যে খিদে পেয়েছে সেটা তো আমি বুঝি, ওকে তো আমি আর কি হাতে করে মানুষ করছি, তাই জন্য আমি বুঝতে পারি কখন ওর খিদে পেয়েছে কখন পায়নি। তো ট্রেনে উঠেই আর কি আমি ওকে খাইয়ে দিয়েছি, সব আর কি প্লেস করে জায়গায় করে ব্যাগ ট্যাগ সরিয়ে দিয়ে খাওয়া বার করে। আর ও না বেশি দুষ্টুমি করছে না, ট্রেনে উঠে তাড়াতাড়ি খেয়েই নিচ্ছে।
তারপরে খাওয়া দাওয়া করবার পর মানে ওকে খাইয়ে দেওয়ার পর এবার আমরা যারা যারা গিয়েছিলাম সবাই মিলে একটু বসে গল্প করে নিচ্ছি। এইভাবে বসে না গল্প করার সময় তো হয় না, আর মনও খুব খারাপ। কথাবার্তা বলছিলাম তো এই যে বন্দনাদি কথা বলছে, বলছে কি আর করবি, মা তো সবার থাকে না সারা জীবন। তো যাই হোক, দেখতে দেখতেও আমি যাচ্ছিলাম, বাইরেটা ভুলবার চেষ্টা করছিলাম যে আজকে যদি মা থাকতো সঙ্গে তাহলে মাও আসতো। তারপরে দিদিরা আর কি ট্রেনে উঠে আমি যখন দিব্যকে খাওয়াচ্ছিলাম ওরা আর কি খেয়ে নিয়েছে। দিদি সকালবেলা উঠে পরোটা বাঁধাকপির তরকারি করে এনেছিল, আর বন্দনা দিদিরা মিষ্টি নিয়ে গিয়েছিল। মিষ্টি নিয়ে আর কি সব আর কি ওরা খেয়ে নিয়েছে, কারণ প্যান্টিকারের খাওয়া না দুপুরবেলাটা একটু দিতে দেরিই করে। আর আমরা সবাই তো সকালবেলা বেরিয়ে পড়েছি, ওরা 7টায় বেরিয়েছে, ওদের তো ডিস্টেন্সটা অনেকটা, তাই জন্য ওরা কিছু খেয়ে আসতে পারেনি। ট্রেনে উঠেই ওরা পরোটা খেয়ে নিয়েছে, আর যখন প্যান্টিকারের খাবার দেবে তখন খাবে। আর আমি দিব্যকে খাইয়ে ওকে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও শুয়ে আছে, ওর বাবাও শুয়ে আছে, কি আর করবে। আর আমি পরোটা খাচ্ছি যতক্ষণে ততক্ষণে এই যে দেখুন প্যান্টিকারের দাদা এখন খাওয়ার সাজাচ্ছে। এতগুলো খাওয়ার মানে যে কটা ক্যারেটে খাওয়ার আছে সব কটা সাজাবে, তারপরে উনি ডেলিভারি করবে, তাতেও বেশ খানিকটা টাইম চলে যাবে। তো সেই জন্য আমি আর খাচ্ছি, দেখছি, এনজয় করছি, এইভাবেই যাচ্ছে। এর মধ্যে মধ্যে ভাবছি যে মাটা যদি থাকতো, মাটাও আসতো। এখন মা নেই, কি ফাঁকা লাগছে, যেখানে গেছি মায়ের সঙ্গে গেছি। তাই মায়ের কষ্ট ভোলবার জন্য প্রকৃতি মাকে আঁকড়ে ধরছি, প্রকৃতি মায়ের সবুজের বাহার, তাতে করে ভোলবার চেষ্টা করছি, কিন্তু ভোলা তো আর যায় না। যার এই কষ্টটা হয়েছে, যার এই অনুভূতিটা আছে, সে ছাড়া কিন্তু বোঝানো মানে সেই বুঝবে, তাকে ছাড়া বোঝানো খুব দায়। এর মধ্যে এবার ডেলিভারি করে দিল। উম, দাদারও মানে ডেলিভারি মানে প্যান্টিকারে যে দাদা থাকে আর কি ফুড ডেলিভারি করবার জন্য, তো সেও আমাদের খাবারটা আর কি ডেলিভারি করে দিল। আর আমি দিদিকে বললাম যে কি কি দিয়েছে একটু দেখতো। দিদি খুলছে, ওটা যে ডাল ছিল সেটা বোঝাই যাচ্ছিল, কারণ ডালটা তো ট্রেনের ঝাঁকুনিতে ওভারফ্লো করেছে। আর ভাতটাও বোঝাই যায়, কারণ ভাতটা পুরো সাদাই থাকে। আর এই তরকারিটা যে কি দিয়েছে সেটাই দেখার জন্য আমি ভেজও যা নন ভেজও তাই, তো আমি তাই জন্য নন ভেজই নিয়েছি। একই দাম যখন নন ভেজই নিয়েছি, আমি তো জানি এর মধ্যে হয়তো আর আমি খেতে পারবো না প্যান্টিকারের খাবার, তো চিকেনটাই নিই, যার কারণ আমার সঙ্গে যারা থাকবে তারা তো 2 পিস চিকেন পেয়ে যাবে, ভাগ করে ওরা খেয়ে নিতে পারবে। এই যে ছিল এতে চিকেন, আর দিয়েছিল রুটি, আচার আর দই। আর রুটিটা আর ভাতটা যা দিয়েছিল তাতে করে পেট ভরে যায়, কিন্তু একটা সবজি থাকলে না সুবিধে হতো। আর যেহেতু আমি খাইনি, চিকেন দেয় না, এই একটা অসুবিধে। আমি যেহেতু চিকেন খাই না, আর বাইরে যেখানেই যাই সেখানে চিকেন দেয়, তো চিকেন খাই না বলে আমার খুব প্রবলেমও হয়ে যায়। আর এক একটা সবজি এমন দেয় না যেটা মুখে তোলা যায় না, সেই জন্য আমি সবজিটাও প্রেফার করি না, খাবো কি খাবো না তার ঠিক নেই, চিকেনটাই নিলাম। আর এই যে দইটা দিয়েছে, দইটা কিন্তু ভালোই ছিল খেতে, খুব একটা টক দই, কিন্তু টক দইটা খুব একটা টক ছিল না, এটা মানে খাওয়া যাচ্ছিল আর কি। আর মিষ্টি দইও নয়, মানে মিষ্টি আর টক দইয়ের না মাঝামাঝি, দইটা খেয়ে কোনো অসুবিধে হয়নি, খেতে বেশ ভালোই লাগছিল। আমার হাজব্যান্ডও খেয়ে নিল, আর আমি ওদের বলেছিলাম যে আমার খাবারটা তোরা দুজনে হাফ হাফ করে খেয়ে নে, কারণ আমি যা পরোটা খেয়েছি এরপর আর আমার খাওয়ার জায়গা নেই পেটে। তারপরেই জানি টি ব্রেক হবে, টি ব্রেকে কিছু না কিছু তো দেবে, তখন ওই খেয়ে নেবো, আর রাত্রিবেলা প্যান্টিকারের খাবার এলে খেয়ে নেব। এই করেই খেয়ে আমি চলে যাব, মানে পুরোটা আর কি খেতে পারবো না, মন মেজাজের অবস্থাও ভালো নেই। তবে একটা কথা বলে দিই, ছর্দি আর সোমনাথদা না আমার মাথার ওপর সত্যি মা বাবার মতো দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। কারণ কি জানেন তো, ওরা আমার টিকিটটা কেটেই নিয়েছিল 3 মাস আগে, যখন এখন অবশ্য 2 মাস হয়ে গেছে, তো 3 মাস আগে ওরা টিকিট কেটেছে মানে কাটবে সিদ্ধান্ত নিয়েছে, তখন আমাকে জানিয়েছিল তিরুপতি যাওয়ার কথা। কিন্তু আমি এত শোকে বিহ্বল হয়ে পড়েছিলাম না, কি বলবো, তখন আমার যাওয়ার মতো কোনো মেন্টালিটিই ছিল না, নাই বলে দিয়েছিলাম। ওরা না নিজেরাই গরজ করে টিকিটটা কেটে নিয়েছিল। 3 মাস আগে ওরা টিকিট কেটে রেখেছিল বলেই
আমার আজকে যাওয়াটা হচ্ছে। ওরা নিজেরা ডিসাইড করেছিল যে 3 মাস আগে যখন আর কি আমাদের প্ল্যানিংটা হচ্ছে, ও না বলছে বলুক, টিকিটটা কেটে রাখি, যদি যাওয়ার সময় ও না বলে তখন ক্যান্সেল করে দেওয়া যাবে, কিন্তু টিকিট কাটার না থাকলে তখন তো আর যাওয়া যাবে না। তো যাই হোক, এই জন্য ওদের একটা ধন্যবাদ জানাই। আর আমার সাথে সাথে আমার হাজবেন্ডের টিকিটটাও কেটে নিয়েছিল, যে ও যদি যেতে চায় তাহলে আর কি যেতে পারবে। তো যাই হোক, এর জন্য মানে আমার যাওয়ার জন্য যেমন ভগবানের সবথেকে বড় আশীর্বাদ আছে, তারপর কিন্তু ওদেরও আশীর্বাদ আছে, তাই জন্যই আমার দর্শনটা হতে যাচ্ছে আর কি। মানে এখনো হয়নি, তাই জন্য হতে যাচ্ছেই আমি বলতে পারি। তো এর মধ্যে এবার আমাদের টি ব্রেক হয়ে গেল। খাওয়া দাওয়ার পর সবাই শুয়েছিল, আর আমি দিব্যসোনার পায়ের কাছে একটু বসেছিলাম। আমার দিব্যসোনা পায়ের কাছে বসে আছি দেখলে ও আর উঠবে না, ঘুমোবে, সেই জন্যই আমি বসেছিলাম, আর সবাই একটু শুয়ে রেস্ট নিয়েছিল। আর টি ব্রেক যখন হয়েছিল, আমি তো চা খাই না, আমার চাটা আমি নিয়েছিলাম, নিয়ে আর কি আমাদের যারা খায় তাদের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আর এই যে দিয়েছিল কচুরি বা সিঙ্গারা, যার যেটা পড়েছে, আমার পড়েছিল কচুরি, আমি কচুরিটা খেয়েছি, কারণ এই যে সিঙ্গারা বা কচুরি দুটোই কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর এই গোল গোল কচুরি, এই কচুরিটা খেতে আমার বেশ ভালো লাগে। খাচ্ছি, আর বাইরের সবাই সবার মতো যে যার মতো সময় কাটাচ্ছে, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। আমার দিব্যসোনাও উঠে পড়েছে, কারণ ওর ঘুম হয়ে গেছে, আর পুরো বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে চলে যাচ্ছে। দিদি ফোনে কথা বলছে, ওর মেয়েরা ফোন করেছে। এইভাবেই আর কি চলছে। যেতে 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 দিগন্ত বিস্তৃত মাঠ, আকাশ, পাহাড়, প্রাকৃতিক বিভিন্ন মানে সময়, সকাল দুপুর এই রকম দেখতে দেখতে না একটা প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা বেশ ভালো লাগছে। আর এই যে দেখুন, ওপরে কোজাগরী পূর্ণিমার চাঁদ উঠেছে। হ্যাঁ জানি, আমি যখন ভিডিওটা পোস্ট করছি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যখন গেছি তারপরে ভিডিও করেছি, সেটা ভিডিওটাকে কন্টিনিউ করা মানে এডিট করা, সেটাকে আবার ওখানে না নেট নেই, নেট পাওয়া যাচ্ছিল না। কন্টিনিউ করব, যে আমি যে এডিট করে ওটাকে মানে প্রসেসিং করে তারপরে যে ওটাকে আপলোড করব, তারপরে পাবলিশ করব, এগুলো মানে করা সম্ভবই হচ্ছিল না নেটের প্রবলেমে। তো যাই হোক, দেরি হয়ে গেল। এবার আস্তে আস্তে মায়ের কথাই চিন্তা করছিলাম, মা সঙ্গে থাকলে কত রকম বর্ণনা করতো এই পূর্ণিমার চাঁদের। আজকে শুধু ফাঁকা আকাশে দেখছি এই মাত্র, আর কিছু না। তারপরেই কিছুটা আস্তে আস্তে দেখলাম চাঁদটাকে বেশ মেঘে ঘিরে নিয়েছে। আর মেঘে ঘেরা চাঁদটাকে কীরকম দেখাচ্ছে দেখুন আকাশে, মনে হচ্ছিল বৃষ্টি হবে। যদিও বা বৃষ্টি হয়, কী বা করা যাবে, প্রকৃতির ওপর তো কারোর কোনো হাত নেই, আর আমাদের কিছু করারও নেই। আর এই বছর যে পরিমাণে বৃষ্টি হয়েছে, এখনও যে বৃষ্টি হবে না এর কোনো আর কি গ্যারান্টি নেই। বৃষ্টি হতেই পারে, আর বৃষ্টি হলেই বা কী করব, কিছু তো করার নেই। তো আর এই যে দেখুন সন্ধে হয়ে গেছে, আর বেশ মানে বাইরের হাওয়াটা না ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমার তো বেশ ঠান্ডা লাগছিল। আর এর মধ্যেই প্যান্টিকারের খাওয়ার ডেলিভারি হয়ে গেল। প্যান্টিকারে না দুপুরের খাওয়াটা একটু দেরি করে ঠিকই, কিন্তু রাতের খাবারটা খুব তাড়াতাড়ি 8:30টার মধ্যে ওরা ডেলিভারি দিয়ে দেয়। কারণ কি হয়েছে, সকালের মতোই রাত্রিবেলা ওই আছে আর কি, আর চিকেন, ডাল আর রুটি, আর এই রকম সবাই আর কি খেয়ে নিলাম, ভাত দই মানে একই খাওয়ার। আর সকালের মতো সবাই খেয়ে নিলাম। সকালে যেমন আমি খাইনি, এবেলাও খেয়ে নিলাম, রাত্রিবেলা তো খেয়ে কাটাতে হবে। খেয়ে দে আর আমরা সবাই যে যার মতো শুয়ে পড়লাম। তো এইভাবেই আজকের দিনটা কাটলো। ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান সবার মঙ্গল করুন।